আজকে আমরা শুরু করব সিম্পল হারমোনিক মোশন। তো এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ডায়াগ্রাম, আর এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন, যেটাকে বলে ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন। তো এটাকে যদি আমরা দেখি, এটা হচ্ছে একটা সরল দোলক, এটাকে বলে সরল দোলক। এখন এটার মধ্যে যদি একটা বস্তুকে জুড়িয়ে আমরা সেটাকে যদি গতিশীল করার চেষ্টা করি, তাহলে দেখা যায় এইরকম অবস্থা তৈরি হয়। অর্থাৎ বস্তুটি প্রথমে এইখান থেকে এখানে যাবে, তারপর আবার এখানে আসবে, তারপর এরকম দুলতে থাকবে। অর্থাৎ আমরা যদি এইভাবে বলি যে বস্তুটি কোনো একটা নির্দিষ্ট পয়েন্টকে একটা নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করবে, সেটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। অথবা অন্যভাবে যদি আমরা বলি যে সিম্পল হারমোনিক মোশন হচ্ছে একটা বিশেষ ধরনের পিরিয়ডিক মোশন, যেটার ক্ষেত্রে বস্তুটির ত্বরণ বস্তুটির সরণের সমানুপাতিক, কিন্তু অপোজিট ডাইরেকশন। তো সেটা আমরা পরবর্তীতে দেখব। এখন প্রথমে আমরা যদি এই সূত্রটা বিশ্লেষণ করি, তাহলে প্রথমে এখানে দেখতে পাচ্ছি এক্স। কারণ এক্সকে দ্বারা কি বোঝাচ্ছে সেটাই যদি আমরা দেখি, এক্সকে দ্বারা বোঝাচ্ছে যে বস্তুটির অবস্থান বা পজিশন। অর্থাৎ আমরা যদি বলি 2 সেকেন্ড পর এই বস্তুটির অবস্থান কোথায়, গতিশীল করার 2 সেকেন্ড পর বস্তুটির অবস্থান কোথায়, অথবা 4 সেকেন্ড পর বস্তুটির অবস্থান কোথায়, তাহলে এই বস্তুর অবস্থানটা আমরা কি দ্বারা ডিনোট করব? এক্স দ্বারা। অর্থাৎ এক্স দ্বারা আমরা বোঝাচ্ছি যে বস্তুটির পজিশন বা অবস্থা। তারপর আমরা দেখতে পাচ্ছি এক্সএম। এক্সএম দ্বারা বোঝাচ্ছে অ্যামপ্লিটিউড, বা বাংলায় যদি আমরা বলি বিস্তার। এটা কি? এটা হচ্ছে এই যে বস্তুটি এইখান থেকে দুলতে থাকবে, হাইয়েস্ট রেঞ্জ পর্যন্ত যতটুকু দুলবে, বা বস্তুটির যে গতিশীল অবস্থার হাইয়েস্ট যতটুকু এদিকে যাবে বা এদিকে যাবে, সেটাই হচ্ছে আমাদের এক্সএম। এক্সএম এর মান অর্থাৎ সর্বোচ্চ কতটুকু সরল, সেটাই হচ্ছে আমাদের এক্সএম এর মান। অর্থাৎ এটাকে বলি অ্যামপ্লিটিউড, বা বাংলায় যদি আমরা বলি বিস্তার। ইন্টারে আমরা সেটাকে এক্স এ দ্বারা প্রকাশ করে আসছি, অথবা শুধু এ দ্বারা প্রকাশ করে আসছি। তারপর এখানে আছে ওমেগা। ওমেগা দ্বারা বোঝাচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অথবা এটাকে বলা হয় অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, দুইটাই বলা যায়। তারপর এখানে আছে টি। টি দ্বারা আমরা আগেই বলেছি যে টি তার নির্দিষ্ট সময়, যে কোনো র্যান্ডম সময় বোঝাতে পারে। যে ধরো 2 সেকেন্ড পর বস্তুটির অবস্থান কোথায়, 4 সেকেন্ড পর বস্তুটির অবস্থান কোথায়, যে কোনো সময় দ্বারা বোঝালে সেটাকে আমরা টি ধরি। তারপর আছে এখানে ফাই, এটাকে বলা হয় পেজ অ্যাঙ্গেল। এটার ক্ষেত্রে বেশিরভাগ টাইমে কোয়েকশনে এটার মান দেওয়া থাকে, কিন্তু এইটার ক্ষেত্রে মেইন ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, এটা একক হচ্ছে রেডিয়ান। তো এই ইকুয়েশন দিয়ে যখন আমরা ম্যাথ ক্যালকুলেশন করব, সবসময় যেন আমাদের ডিগ্রিতে যেন না থাকে ক্যালকুলেটারে, মোট সবসময় রেডিয়ানে এককে নিতে হবে। তো এই হচ্ছে আমাদের তারপর আমরা যদি এটা জিনিস দেখি টাইম পিরিয়ড, আমরা যদি এখানে টাইম পিরিয়ড জিনিসটা দেখি, টাইম পিরিয়ডকে ডিনোট করা হয় ক্যাপিটাল টি দ্বারা। তো টাইম পিরিয়ড হচ্ছে, ধরি আমরা এখানে বস্তুটি ছিল, যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টকে একটা যখন আবার সেই পয়েন্টে আবার যখন নির্দিষ্ট সময় পর যখন একটা বস্তু আবার সেই পয়েন্টে ফিরে আসে, সেটাই হচ্ছে বস্তুটির টাইম পিরিয়ড। ধরি আমরা এই পয়েন্টে বস্তুটি ছিল, তারপর 4 সেকেন্ড পর বস্তুটি আবার সেম পয়েন্টে ফিরে আসছে, তার মানে এখানে বোঝায় টি ইজ ইকুয়াল টু 4 সেকেন্ড। অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় বস্তুটি যদি যে সময় পর বস্তুটি একটা নির্দিষ্ট পয়েন্টে ফিরে আসে, সেটাই হচ্ছে আমাদের টাইম পিরিয়ড। তাহলে এই ছোট হাতের টি আর ক্যাপিটাল টি, এটার মাঝে পার্থক্য হচ্ছে টি হচ্ছে ফিক্সড, যে কোনো একটা সিস্টেমে টি সবসময় কনস্ট্যান্ট অর্থাৎ ফিক্স। আর এই টিটা আমাদের যে কোনো একটা র্যান্ডম টি, আমাদেরকে যে কোনো একটা সময়ের পর আমাদের বস্তুর অবস্থান নির্ণয় করতে পারেন, তাহলে এইটি কিন্তু সমান না। তারপর এখানে আরেকটা জিনিস আমরা যদি বলি যে এক্সএন, অর্থাৎ কোনো একটা সিস্টেমে বস্তুটির অ্যামপ্লিটিউডের মান সবসময় কনস্ট্যান্ট থাকে, এটা আমাদের মনে রাখতে হবে। আর এক্স যেটা, সেটা কিন্তু কনস্ট্যান্ট না। অর্থাৎ আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, টাইম পিরিয়ড কোনো একটা নির্দিষ্ট সিস্টেমে ফিক্সড, আর এটা ফিক্সড না। আবার কোনো একটা নির্দিষ্ট সিস্টেমে অ্যামপ্লিটিউড ফিক্সড, কিন্তু এটা ফিক্সড না। এটা আমাদের মাথায় রাখতে হবে। ধরো টাইম পিরিয়ড গেল, এখন হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা এটাকে ডিনোট করি ছোট এফ দিয়ে।
তো ফ্রিকোয়েন্সি হচ্ছে এক সেকেন্ডে বস্তুটি কতটুকু যায়, অর্থাৎ এক সেকেন্ডে আমরা এটা সূত্র এভাবে লিখতে পারি f = 1/t, আর এটার একক হচ্ছে হার্জ। তারপর আমরা যদি বলি তারপর আমরা ওমেগার দুইটা সূত্র জানি। এই যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এটাকে বলে ওমেগা। তাহলে আমরা এখানে দুইটা সূত্র আছে, 2π/t এবং এটাকে এই সূত্র আকারে লেখা যায় 2πf। এই দুইটা সূত্র খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর ওমেগার একক অবশ্যই আমাদেরকে এখানে রেডিয়ানে নিতে হবে। তারপর হচ্ছে আমরা ভেলোসিটি। কারণ ভেলোসিটি জিনিসটা আমরা সবাই জানি, ভেলোসিটি হচ্ছে বেগ। কিন্তু ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটির মাঝে পার্থক্য হচ্ছে এই যে ওমেগা, আর এটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে সরলরেখার বেগ, আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ। তাহলে এখন যদি আমরা এই ডায়াগ্রামটা আবার দেখি, এই যে এই দিকে যাচ্ছে বস্তুটা, তখন বস্তুটি কৌণিকভাবে একটা বেগ পাচ্ছে। সেম ভাবে একটা সরলরেখা বরাবর কিন্তু একটা বেগ পাচ্ছে। তো সরলরেখা বরাবর যে বেগ পাবে সেটাই হচ্ছে আমাদের ভেলোসিটি ভি। এখন এই ভিটা আমরা এই ভি এর নর্মাল সূত্র আমরা 9-10 পড়ে আসছি, v = s/t, এটা আমরা সবাই পড়ে আসছি। কিন্তু এটা হচ্ছে সমবেগের ক্ষেত্রে যখন আমরা v = s/t লিখি, নর্মালি সমবেগের ক্ষেত্রে এই সূত্রটা ইউজ করা যায়। তো এখানে কিন্তু সমবেগ না, এই যে কন্ডিশনে কিন্তু সমবেগ নাই, সমবেগের অবস্থানে নাই, কারণ বেগ এক এক ক্ষেত্রে যেহেতু একটা নির্দিষ্ট দিক চেঞ্জ করতেছে, আর বেগের মান কিন্তু চেঞ্জ হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলাস ইউজ করি, অর্থাৎ এখানে ডিফারেন্সিয়েশনের ইউজ করব। এখন এইখানে আমরা যেহেতু ডিসপ্লেসমেন্টকে এক্স হিসেবে ধরছি, সেই জন্য আমরা এস এর জায়গায় এক্স লিখছি, আর টি এর জায়গায় তো টি আছে। এখন আমরা কি করব, এই যে এক্স এর জায়গায়, এই এক্স এর জায়গায় আমরা এই সমীকরণটা বসিয়ে দেব। কি যে এক্স এর মান এখানে আছে না, এই এক্স এর জায়গায় এটার মান বসিয়ে দিই, তখন আমরা পাই এখন যদি আমরা দেখি, আমরা জানি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যদি কোনো কনস্ট্যান্ট থাকে সেটা আগে চলে আসে। আমরা জানি এক্স এম কনস্ট্যান্ট, সুতরাং এটা আগে চলে আসছে। এখন আমরা দেখতেছি যে আমরা জানি কজকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি সেটা হয়ে যায় সাইন, কিন্তু সামনে একটা মাইনাস চলে আসে। ওকে, তাহলে আমরা মাইনাসটা যদি আগে লিখে রাখি এক্সএম, আর এখানে হয়ে যায় সাইন ওমেগা টি বাস। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, আমরা জানি যে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যার সাপেক্ষে নিচে যেটা থাকবে সেটার সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করি। কিন্তু এখানে টি যে নিচে আছে টি, এখানে আছে টি, সুতরাং আমরা ডাইরেক্ট সূত্রটা প্রয়োগ করতে পারছি, রাইট। কিন্তু এখানেও নিচে টি আছে, কিন্তু কজের জায়গায় কিন্তু টি নাই, কজের জায়গায় আছে ওমেগা টি প্লাস ফাই, রাইট। তার মানে এখানে আমাদেরকে যদি আমরা জানি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যদি এক্সট্রা জিনিস থাকে, তাহলে ওই এক্সট্রা জিনিসকে আবার ডিফারেন্সিয়েট করতে হয়। এখানে এক্সট্রা জিনিসটা কি, এই যে টি এর জায়গায় এইটা এক্সট্রা জিনিস আছে, তাহলে আমরা সেই এক্সট্রা জিনিসকে আবার ডিফারেন্সিয়েট করব। তাহলে এইটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি, এটা গেল ওমেগা করলেও শুধু আসে ওমেগা, আর পাইকে যেহেতু এটা কনস্ট্যান্ট নাম্বার, কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে সেটা 0 চলে আসে, সেটা লিখলাম না। তারপর এটা আমাদের হয় মাইনাস ওমেগা এক্সএম সাইন ওমেগা টি প্লাস ফাই, রাইট। এখন আমরা একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা আমরা অনেক 9-10 পড়ে আসছি। তাহলে এখন যদি আমরা সাইন স্কোয়ার কোস স্কোয়ার থিটাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে আসে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কোস স্কোয়ার থিটা।
ওকে, এই সূত্রটা আমরা এখানে ইউজ করব, কিন্তু এখানে আছে শুধু সাইন ওমেগা টি প্লাস ফাই। আচ্ছা, এখন আমরা যদি আরেকটা জিনিস লিখি, ধরি সাইন থিটা, এটাকে যদি আমরা স্কোয়ার দিই আবার রুটও করে দিই, তাহলে কিন্তু আমরা জিনিসটাকে চেঞ্জই করলাম। এর কারণ হচ্ছে কোনো জিনিসের উপর রুট বলতে বোঝায়, ধরে আমরা এক্স এর উপর রুট বোঝাচ্ছি, তার মানে বোঝায় এক্স এর রুট, এক্স এর রুট বলতে বোঝায় এক্স টু দি পাওয়ার হাফ। তার মানে এখন যদি আমরা এক্স স্কোয়ার লিখি আবার রুটও লিখি, তার মানে এক্স টু দি পাওয়ার হাফ, আর স্কোয়ারের জন্য তো 2 আছেই, তাহলে 2 কাটাকাটি চলে যায়, আলটিমেটলি আমরা কিছুই লিখি না। সেম জিনিসটা আমরা এখানে ইউজ করব। এখানে আমরা স্কোয়ারও ইউজ করছি, রুট ওভার ইউজ করছি, আলটিমেটলি আমরা কিছুই এড করিনি। এখন আমরা এই সূত্রটা ইউজ করব, সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কোস স্কোয়ার থিটা। তাহলে এখানে যদি আমরা ইউজ করি সাইন স্কোয়ার, এর বদলে আমরা লিখতে পারি 1 মাইনাস কোস স্কোয়ার ওমেগা টি প্লাস ফাই। এখন যদি আমরা আরেকটা প্রথম ইকুয়েশনে যদি আমরা চলে যাই, এটা হচ্ছে আমাদের প্রথম ইকুয়েশন, এটা। আচ্ছা, আবার লিখে ফেলি উইকনেস সাইডে। প্রথম ইকুয়েশনটা যদি আমরা লিখি, তাহলে হয় এক্স সমান সমান এক্স এম কজ ওমেগা টি প্লাস ফাই, রাইট? এটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন, রাইট? এখন যদি আমরা এক্স বাই এক্স এম লিখি, এই এক্স এমকে যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে আসে কজ ওমেগা টি প্লাস ফাই, রাইট? তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে এই যে জিনিসটা কজ ওমেগা টি প্লাস ফাই, এটা কিন্তু সেম, রাইট? তাহলে আমরা এখানের এটার জায়গায় আমরা লিখতে পারি এক্স বাই এক্স এম। তাহলে আমরা লিখি এখানে মাইনাস ওমেগা এক্স এম রুট ওভার 1 মাইনাস এক্স বাই এক্স এম, আর যেহেতু এখানে স্কোয়ার আছে সুতরাং স্কোয়ার। তাহলে আমরা এখানে দিই মাইনাস ওমেগা এক্স এম, আর এখানে যদি আমরা লসাগু নিই এক্স এম স্কোয়ার, তাহলে আসে এক্স এম স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যেহেতু স্কোয়ারের রুটে কাটাকাটি চলে যায়, সুতরাং আমরা মাইনাস ওমেগা এক্স এন ইন্টু রুট ওভার এক্স এম স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই এক্স এম আর এই এক্স এম কাটাকাটি, তাহলে আলটিমেটলি আমার যেটা আসে মাইনাস ওমেগা রুট ওভার এক্স এন স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইটাই হচ্ছে আমাদের ভি এর ফর্মুলা। তাহলে আমরা এখন কিছু যদি আমরা ম্যাথ দেখি, যদি এখন কিছু কোয়েকশন সলভ করি, তাহলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। A body in simple harmonic motion has an amplitude of 1.5 মিটার। amplitude of 1.5 মিটার বলতে বোঝাচ্ছে আমাদের কিন্তু xn, রাইট? ফেজ অ্যাঙ্গেল 0 ডিগ্রি, অর্থাৎ আমাদেরকে ফেজ অ্যাঙ্গেল ফাই মানও দেওয়া আছে। অর্থাৎ আমরা যদি এভাবে লিখিয়ে রাখি যে xm সমান সমান 1.5 মিটার। আচ্ছা, আমাদের ফাই এর মানও দেওয়া আছে কত, 0 রেডিয়া। আচ্ছা, আর কি, it takes 2 seconds to complete one oscillation. to কমপ্লিট ওয়ান অসিলেশন, এটা অর্থ বোঝাচ্ছে যে একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে এর সময় লাগে 2 সেকেন্ড। অর্থাৎ এখানে এটার পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময়, এটার মানে কি টি, ক্যাপিটাল টি, অর্থাৎ এখানে টাইম পিরিয়ডও দেওয়া আছে 2 সেকেন্ড। এখন বলছে যে হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি। আমরা জানি ফ্রিকোয়েন্সি সূত্র সমান 1/t, এফ ইজ ইকুয়াল টু 1/t, অর্থাৎ 1/2 হার্টজ। এটা হচ্ছে প্রথমটা আনসার। এখানে একটা কথা বুঝতে হবে, হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি মানে ডেফিনেশন চায় না, কিন্তু যদি ডেফিনেশন চাইতে বলতো ডিফাইন ফ্রিকোয়েন্সি, এখানে হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি মানে এটার মান ক্যালকুলেশন করে এটার মান বের করতে বলছে। তারপর বলছে হোয়াট ইজ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটা সূত্র আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু 2πf, অথবা আমরা 2π কি দিয়েও করতে পারতাম, সেম জিনিস হতো। তাহলে 1/2 যদি লিখি কাটাকাটি চলে যায়, তাহলে আসে আমাদের পাই রেডিয়ান। এটাই আমাদের
তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য পজিশন অফ দ্য অবজেক্ট। এখন যদি আমাদেরকে পজিশন বোঝায়, হোয়াট ইজ দ্য পজিশন অর্থাৎ কি এক্স এর মান, পজিশন অর্থাৎ কি এক্স এর মান, অর্থাৎ আমাদের এক্স এর মান বের করতে হবে। হোয়াট ইজ দ্য পজিশন অফ দ্য অবজেক্ট এট টাইম টি ইজ ইকুয়াল টু 0, টি ইজ ইকুয়াল টু 1, টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড, অর্থাৎ বিভিন্ন সময় আমাদের পজিশন বের করতে হবে এক্স এর। তো পজিশনের ইকুয়েশনটা যদি আমরা লিখি প্রথমে এক্স এম কজ ওমেগা টি প্লাস পাই, রাইট? তাহলে এখন আমরা যদি দেখা যাচ্ছে যে এক্স এম এর মানটা আমরা জানি, ওমেগার মানটা আমরা বের করে রাখছি, টি এর মান এখানে দেওয়াই আছে, যখন 0, 1, 2 আর ফাই এর মানটাও দেওয়া আছে। যখন আমরা টি ইজ ইকুয়াল টু 0 এর জন্য যদি বের করি, তখন আমরা পাবো 1.5 কজ ওমেগার মান তো আমরা জানি পাই, টি এর মান তো 0 বসাবো, এটার মান তো 0। অবশ্যই এই ধরনের ক্যালকুলেশন করার সময় আমাদের ক্যালকুলেটরের মোড যেন রেডিয়ানে থাকে, নাহলে কিন্তু পুরো আনসার ভুল। তারপর এটা একটা আনসার বের হবে। তারপর আমরা টি ইজ ইকুয়াল টু 1 এর জন্য আবার একটা লিখবো। টি ইজ ইকুয়াল টু 1 এর জায়গায় সেম ওই যে টি ইজ ইকুয়াল টু 0 যেখানে লিখছিলাম ওই জায়গায় শুধু 1 বসবে। তাহলে আবার কি লিখবো, যদি আমরা পুরো ইকুয়েশনটাই লিখি, তাহলে সেম 1.5 কজ ওমেগা হবে পাই ইন্টু টি, কি এর জায়গায় এখন কত লিখবো 1, তারপর ফাই এর মান 0। তারপর এখানে একটা আনসার বের হবে। সেমভাবে আমরা টি ইজ ইকুয়াল টু 2 এর জন্য বের করবো সেমভাবে। তো আজকে এতটুকুই।